আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি তোমাদের অনলাইন ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি। দেখো, আজকে আমরা আমাদের শীটের 12 নম্বর অঙ্কটা করব। তো অঙ্কটা দেখো, আমাদের কি বলছি? অঙ্কটা বলছে 10 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের কয়টি জ্যা? দুইটি জ্যা। একটা হচ্ছে পিকিউ এবং আরেকটা হচ্ছে আরএস। এই দুইটা হচ্ছে যে সমান্তরাল। কেমন? মানে এদের মাঝখানে দূরত্ব সবসময় কি থাকে? একই থাকে। আর সমান্তরাল যেটা বোঝে, এদের লম্ব দূরত্ব সবসময় একই থাকে। তো এইরকম দুইটা জ্যা দিয়ে দিয়েছে। তারপর বলছে যে দুইটি অকেন্দ্রীয় বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত হয়। মানে কেন্দ্রের দুই দিকে দুইটা জ্যা থাকবে। ঠিক আছে? এরপরে বলছে যে জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। তাহলে জ্যা দুটি হচ্ছে পিকিউ এবং আরএস এর মধ্যবর্তী দূরত্বের পরিমাণ দেওয়া আছে আমাকে অঙ্কে 17 মিটার। তারপর তোমাকে যা বের করতে বলছে যে বৃত্তের ক্ষেত্রফল। ঠিক আছে? অঙ্ক করার শুরুতে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তোমরা জানো বৃত্তের কি থাকে? পরিধি থাকে, কেন্দ্র থাকে, জ্যা থাকে, ব্যাস থাকে। তো এই জিনিসগুলো তোমাদের জানা দরকার। আমি দেখো বোঝাই। তোমরা একটা নির্দিষ্ট বিন্দু করে কেন্দ্র করে যদি অন্য আরেকটা বক্ররেখা চতুর্দিকে ঘূর্ণায়মান হয়, তাহলে সেটাকে আমি কি বলি? বৃত্ত বলি। আর যে বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে সেইটার নামকে কি বলা হয়? কেন্দ্র। তো কেন্দ্র থেকে দেখো পরিধি, এই যে বাইরের যে অংশটা, বাইরের যে পরিসীমাটা, সেটাকে বলা হয় পরিধি। পরিধির এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটা সমান্তরাল একটা যদি আমরা রেখা অঙ্কন করি, রেখাটা যদি আমরা কেন্দ্র দিয়ে চলে যাই, সেই রেখাটার নাম হচ্ছে ব্যাস। সেই রেখাটার নাম কি? ব্যাস। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। আর একটা এখানে নতুন জিনিসের অবতারণা হয়েছে, তা হচ্ছে জ্যা। জ্যা কি? আমরা এই যে একটা পরিধির এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা সরলরেখা আট করলাম না, যেটা কেন্দ্র দিয়ে যাচ্ছে, কেন্দ্র ছাড়া যদি অন্য রেখা আট করতে পারি, সেটা হতে পারে জ্যা। যেমন এই জায়গায় আট করলাম আমি একটা রেখা, এই জায়গায় দেখো আরেকটা, এগুলো কি কেন্দ্র দিয়ে যাচ্ছে? কেন্দ্র দিয়ে যাচ্ছে না, এগুলো কি? জ্যা। তো এইরকম একটা ঘটনা আমরা চিত্রের আলোকে বা প্রশ্নের আলোকে একটা চিত্র অঙ্কন করি। দেখো, প্রশ্নে আমাকে বলছে দুইটা সমান্তরাল জ্যা। তাহলে এই যে পি এবং কিউ, এই যে দেখো আর এবং এস, এটা হচ্ছে দুইটা সমান্তরাল জ্যা। মাঝখানে এই যে উপবিন্দু দ্বারা যেটা সূচিত করছি, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এই দুইটা সমান্তরাল জ্যার মধ্যবর্তী দূরত্ব। দেখো, এই রেখা থেকে, অর্থাৎ এই যে জ্যাটা পিকিউ জ্যা থেকে আরএস জ্যা এর মধ্যে একটা যদি রেখা অঙ্কন করি, এই রেখাটার মান হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা এমএন দ্বারা সূচিত করব। ঠিক আছে? তারপর এগুলো যেহেতু আমাদের সম্পাদ্য টাইপ প্রমাণ, তো এগুলাতে প্রথমে তোমাদের বিশেষ নির্বাচন লিখতে হয়। বিশেষ নির্বাচন খুব কঠিন বিষয় না, প্রশ্নটা জাস্ট আমরা নামকরণ করব। তাহলে প্রশ্নটা যেভাবে আছে ওইভাবে লেখার চেষ্টা করি। যে আমরা প্রথমে কেন্দ্র, যেহেতু বৃত্ত নিয়ে আলোচনা করতেছি, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নামকরণ করতে পারি। বৃত্তের পরিধির বাইরে যে বিন্দুগুলো আছে, ওই সকল বিন্দু দ্বারা আমরা বৃত্তের নামকরণ করি। তাহলে বৃত্তের নামকরণ করি ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ এস আর একটি কি বৃত্ত, যার দুটি সমান্তরাল জ্যায়ের নাম হচ্ছে পিকিউ এবং আরএস। যার দুটি সমান্তরাল জ্যায়ের নাম কি? পিকিউ এবং আরএস। এটা দেখো পিকিউ এবং আরএস অঙ্কন করছি আমি। যারা কি দেখো তো, ও বিন্দু দুই দিকে আসছে না, এই দুইটা জ্যা, ওই কথাটা এখানে লিখতে হবে। যারা ও এর দুই বিপরীত পাশে অবস্থিত। ঠিক আছে? এবার দেখো, আমরা প্রশ্নে যদি দেখি, পিকিউ এর মান কত সেন্টিমিটার দেওয়া আছে? শুরুতে 10 সেন্টিমিটার। আরএস এর মান কত দেওয়া আছে? 24 সেন্টিমিটার। ঠিক আছে? এবং এদের মাঝখানে যে দূরত্ব, অর্থাৎ দুটো সমান্তরাল জ্যায়ের মাঝখানে যেটা দূরত্ব, সেটার পরিমাপ কত দেওয়া আছে? 17 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে? ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। আমরা তো জানি যে হচ্ছে ব্যাসের অর্ধেক হচ্ছে কি? ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এখন খেয়াল করো যে ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে যদি কোনো রেখা, কেন্দ্র থেকে যদি কোনো রেখা পরিধিতে চলে যায়, সেই রেখাটাকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। তো এখানে খেয়াল করো তো, এই যে দেখো এইটা যে কেন্দ্র, কেন্দ্রটার নাম আমরা কি বলতেছি? ও। ও থেকে এই যে দেখো আর বিন্দুতে একটা রেখা চলে গেছে, এটা একটা কি? ব্যাসার্ধ। এটাও ব্যাসার্ধ। আবার একইভাবে ও বিতে দেখো একটা রেখা চলে গেছে, এই রেখাটার নামও আমরা বলতে পারি এটা ব্যাসার্ধ। আর তোমরা একটা জিনিস মনে রাখবে যে বৃত্তের ব্যাসার্ধ বিভিন্ন জায়গায় অঙ্কন করতে পারি, কিন্তু প্রত্যেকটার মানই একই থাকে।
ঠিক আছে। তো আমরা বিশেষ নির্বাচন লেখা শেষ। এবার যেটা তোমার সম্পাদ্য বিশেষ নির্বাচনের পর অঙ্কনের বর্ণনা দিতে হয় যে তুমি চিত্রটা কিভাবে অঙ্কন করলা। দেখো আমরা এবার অঙ্কনের বেলা যা করবো, এখানে ও এবং পি বিন্দুর মধ্যে আমরা কি যোগ করব। যোগ করা বলতে স্কেল বসাবে, স্কেল দিয়ে এখানে একটা রেখা অঙ্কন করবে। আবার ও এবং আর স্কেল বসানোর পর যোগ করে দিবা, যেটা আমরা কিভাবে বলবো যে ও আর এবং ও পি যোগ করি। এবার দেখো যেটা ঘটনা বলতে হবে যে বৃত্তের কেন্দ্র কি ও থেকে এই যে দুইটা সমান্তরাল জ্যা ছিল, সমান্তরাল জ্যা দুটো কি, একটা ছিল PQ আর একটা ছিল RS। এদের উপর আমরা কি লম্ব আর্ট করব। কি আর্ট করব? লম্ব আর্ট করব। তাহলে লম্ব দুইটার নাম দিয়ে দিই। দেখো আমরা O বিন্দু থেকে PQ এর উপর আমরা কি লম্ব আর্ট করলাম, এখানে চিত্রের দিকে তাকাও, OM লম্ব আর্ট করছি। আবার তুমি দেখো RS জ্যায়ের দিকে যখন লক্ষ্য করতেছো, দেখো O বিন্দু থেকে আমরা PQ এর উপর একটা লম্ব আর্ট করছি, সেই লম্বটাকে আমি কি নামে চিহ্নিত করছি? ON দ্বারা। ঠিক আছে, এটাই হলো তো আমার চিত্রের বর্ণনা। এবার তাহলে আমাদের মূল অঙ্কে যাব। তাহলে মূল অঙ্কে আমাকে কি বের করতে বলছে? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধর জন্য দেখো আমার হাতে যেসব বিষয় আছে সেটা হচ্ছে যে আমার PQ এর মান কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার এবং RS এর মান কত সেন্টিমিটার দেওয়া আছে? 24 সেন্টিমিটার। তাহলে আমরা শুরুতে লিখবো যে PQ সমান 10 সেন্টিমিটার। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আমি যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর একটা লম্ব আর্ট করি, তাহলে কি করবে? এই লম্বটা এই যে প্রদত্ত জ্যাটা থাকে সেটাকে দুই অংশে বিভক্ত করে, সমান দুই অংশে বিভক্ত করে। তাহলে দেখো তো আমরা PQ এবং RS এর দুই দিকে লম্ব অঙ্কন করছি না। তাহলে দেখো আমরা যদি প্রথম পর্যায়ে PQ জ্যা নিয়ে আলোচনা করি, তাহলে PQ জ্যায়ের উপর OM লম্ব না, তাহলে PQ এর পরিমাণটাকে দুই ভাগে বিভক্ত করতে। তাহলে দেখো PQ এর পরিমাণ কত? 10 সেন্টিমিটার। এখানে দেখো PQ সমান 10 সেন্টিমিটার লিখছি। এবার সমান দুই অংশে, তার মানে এইটুকুর পরিমাপ আর এইটুকুর পরিমাপ সমান হবে। তাহলে আমরা P এর মান যদি বের করতে পারি সেটাই আমাদের সমাধান করব। তাহলে P এর সমান কত হবে? 10 এর অর্ধেক হবে। 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 সেন্টিমিটার। তারপর এখানে তোমাকে কেন এই যে আমরা 2 দ্বারা ভাগ করলাম এটা ব্যাখ্যা তোমাকে লিখতে হবে। দেখো আমি ব্যাখ্যাটা লিখে দিয়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই অংশে বিভক্ত করে। এবার দেখো এই সমান দুই অংশে বিভক্ত করলো, দেখো তো এই অংশটাতে একটা ত্রিভুজ হচ্ছে না? একটা ত্রিভুজ নিশ্চয়ই খেয়াল করতে পারতেছো, এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। আমরা লাস্ট ক্লাসে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের যে উপপাদ্য ছিল সেই আলোকে একটা অঙ্ক করছে, এখানেও সেম ভাবে ঘটনা ঘটাইতে হবে। ঠিক আছে, তো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা নিয়ে আমরা এবার গবেষণা করে দেখি এই ত্রিভুজ থেকে কি বিষয় পাই। তাহলে প্রথমে আমরা লিখবো যে OPM ত্রিভুজ হতে পাই। OPM ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ আমি লাস্ট ক্লাসে তোমাদের বলছি যে লম্ব থেকে বিপরীত বাহুর উপর যদি 90 ডিগ্রি কোণ থেকে বিপরীত বাহুর উপর যদি একটা লম্ব আঁকি সেটা হচ্ছে আমার অতিভুজ হবে। দেখো এখানে 90 ডিগ্রি কোণ, তাহলে কি যে এটার উপর যদি আমরা লম্ব আর্ট করি তাহলে এটাই হচ্ছে অতিভুজ। মানে অতিভুজের মান তাহলে কি বোঝাচ্ছে? OP এর মান বোঝাচ্ছে। কিসের মান বোঝায়? OP। ওই জন্য এখানে আমি অতিভুজ স্কয়ারের জায়গায় কি লিখবো? OP স্কয়ার। তারপরে দেখো এইটাও লম্ব হতে পারে, এটাও লম্ব হতে পারে, তুমি যেভাবে বুঝতে পারো, এটাও লম্ব বুঝতে পারো, এটাও লম্ব বুঝতে পারো। তাহলে আমরা এখানে লিখবো যে PM স্কয়ার যোগ ON স্কয়ার। এটা হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্রটা লিখলাম। ঠিক আছে, এরপর যা কাজ করবো সেখানে হচ্ছে দেখো তো এই সমীকরণের দিকে তাকাও। PM এর মান অলরেডি আগে বের করে ফেলছি আমরা, কত? 5 সেন্টিমিটার। এখানে আমরা মান বসাবো। দেখো পরের লাইনে গিয়ে কি করবো? পরের লাইনে গিয়ে OP স্কয়ার লেখার পর ওখানে আমার ছিল PM, তাহলে PM এর জায়গায় আমি কত বসাবো? 5 বসানোর পর প্লাস OM এর মান তো জানি না, OM এর অপরিবর্তিত থাকবে, তারপর আমরা হোল স্কয়ার দিব। পরের লাইনে গিয়ে OP হোল স্কয়ার লিখলাম, 5 এর স্কয়ার করলে কত হয় তোমরা নিশ্চয়ই জানো? 25। তারপরে প্লাস চিহ্ন দিয়ে OM স্কয়ার দিব। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। এবার দেখো খেয়াল করো, আরেকটা জ্যা ছিল না আমাদের? আরেকটা জ্যা ছিল RS। তাহলে আরেকটা জ্যা ছিল কি? RS এর উপর আমরা লম্ব আর্ট করছি না? RN। তার মানে এখানেও একটা সমকোণী ত্রিভুজের বিষয় আছে। তো
তাহলে যেহেতু আমরা লম্ব আর্ক করি তাহলে এটা দুই অংশে বিভক্ত হবে, সমান দুই অংশে। আগের মতন করে প্রথমে আমরা আরএস এর মান কত লিখবো? আরএস এর মান প্রশ্নে দেওয়া আছে 24 সেন্টিমিটার। তাহলে এইটুকু অংশের মান যদি বের করতে চাই তাহলে আরএন এর মান হচ্ছে 24 কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা ভাগ করব। 24 কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে। তাহলে এবার খেয়াল করো এইটুকু অংশ কিন্তু আগের মতন একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় কিন্তু আমার কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ। তাহলে এইটা নিশ্চয়ই হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজের মান এখানে কি? ও আর। তাহলে আগের মতন করে এইটা নিচে লম্ব, এইটা ভূমি হবে, ভূমি হিসেবে আমরা পিথাগোরাসের সূত্রের আলোকে এই বিষয়টা লিখব। তাহলে দেখো এই যে ত্রিভুজটার প্রথমে নামকরণ করব। ত্রিভুজটার নামকরণ করি ও আর এবং এন। এখান থেকে নামকরণ করার পর নিচে আমরা কি লিখব? ও আর স্কয়ার। কি লিখব? ও আর স্কয়ার মানে অতিভুজ স্কয়ার। তারপরে লিখব আর এন স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ও এন স্কয়ার বা ভূমি স্কয়ার। দেখো এই কথাটাই আমি এখানে লিখে দিয়েছি তোমাদের। তারপরে দেখো আমি কিছুক্ষণ আগে আর এন এর মান বের করলাম কত? 12। ঠিক আছে, এবার আমরা যে সমীকরণটা পেয়ে গেলাম সেখানে আর এন এর মান বসাই। দেখো তাহলে দেখো এখানে ও আর আছে কিন্তু নিচের লাইনে কি লিখছি আমি? ওপি। একটা জিনিস আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে বৃত্তের মধ্যে অসংখ্য ব্যাসার্ধ থাকে, প্রত্যেকটা ব্যাসার্ধের মান সমান থাকে। চিত্রের দিকে লক্ষ্য করো, এই যে ওপি এটাও একটা ব্যাসার্ধ, ও আর এটাও একটা ব্যাসার্ধ। তাহলে দেখো তো ও আর সমান সমান ওপি লিখতে পারি না, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা ও এর জায়গায় কি লিখবো? ও পি স্কয়ার লিখবো। ঠিক আছে, আর এন এর মান 12 বসাই দিলাম, তারপরে স্কয়ার আছে স্কয়ার করলাম। ও এন এর মান আমি জানি না, ও এন এর মানটা অপরিবর্তিত অবস্থায় থাকলো। ঠিক আছে, এরপর পরের লাইনে দেখো ও পি স্কয়ার অপরিবর্তিত থেকে গেল। 12 স্কয়ার করলে কত হয়? 144 হয়। কত হয়? 144। এবার দেখো ও এর জায়গায় এখানে আমরা নতুন করে একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে এম এন মাইনাস এম ও। এইটা জিনিস তোমাদের বোঝাইতে হবে। আমি চিত্র দেখে যদি বোঝাই, দেখো তো চিত্রটাতে এই যে এখানে দুইটার মাঝামাঝি অর্থাৎ এম এন এর মানটা যদি খেয়াল করো, এম এন টাকে আমরা দুই অংশে বিভক্ত করছি না? এই দিক থেকে একটা অংশ, এই দিক থেকে একটা অংশ। দেখো এম এন কে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি তাহলে এম ও সমান প্লাস ও এন বলতে পারি না? তাহলে এখানে মূলত আমরা কার মান বের করব বলো তো? ও এন এর মান বের করব। তাহলে যদি আমরা ও এন এর মান বের করতে চাই তাহলে তো এম এন এর কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব? এম এন আর এই যে এখানে যে মানটা ছিল এম ও, এটা যদি অন্যদিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, মাইনাস এম ও হয়ে গেল আর ও এন হয়ে গেল। দেখো এই বিষয়টা কিন্তু আমি এখানে আমার প্রয়োগ করছি। তাহলে ও এন এর মান আমরা কি লিখতে পারবো? যে এম এন থেকে এম ওর মান কি করব? বিয়োগ করে পাইলাম। ঠিক আছে, এইটা অবশ্যই করার পর এটাকে আমরা কয় নং সমীকরণ দ্বারা সূচিত করব? 2 নং সমীকরণ। তাহলে দেখো অঙ্কে যখন আমরা প্রথম জ্যাটা ছিল পিকিউ, তখন আমরা একটা সমীকরণ পেয়ে গেছি। আবার যখন আরএস জ্যাটা নিয়ে আমরা গবেষণা করছি তখন আরেকটা সমীকরণ পেয়েছি। ঠিক আছে, তো আমরা কি করব? এই দুটো সমীকরণই কিন্তু তোমরা ভালো করে যদি খেয়াল করো, ওপি এখানে ওপি আছে, এখানে ওপি আছে, তার মানে এই সমীকরণগুলোর বাম দিক সমান। আর তোমরা জানো কোন সমীকরণে যদি বাম দিক সমান হয় তাহলে ডান দিকও সমান হবে। তাহলে এইদিকে ডান দিকের অংশটা লিখি, এইদিকে ডান দিকের অংশটা। তাহলে আমরা 1 এবং 2 নং হতে লিখবো যে প্রথম সমীকরণে ডান দিকের অংশ, দ্বিতীয় সমীকরণে ডান দিকের অংশ। তাহলে আমি লিখলাম 25 প্লাস ও এম হোল স্কয়ার সমান সমান এখানে দেখো 144 প্লাস এই যে এখানে এই মানটা আমি লিখে দিলাম। ঠিক আছে, অর্থাৎ সমীকরণ দুইটার ডান পক্ষের মানটা এখানে আমি বসাচ্ছি। বসানোর পর প্রথম অংশের কাজ অর্থাৎ সমাসনের বাম অংশের কাজ অপরিবর্তিত থেকে গেল, ডান দিকটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে ডান দিকে যদি দেখি 144 আছে আর এখানে একটা সূত্রের প্রয়োগ অর্থাৎ a b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ। a b হোল স্কয়ারের সূত্র তোমরা নিশ্চয়ই জানো, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রের প্রয়োগ দেখো আমি নিচে করছি। তার মানে এইটুকু অংশ a আর এইটুকু অংশ b। তাহলে সূত্রে যদি আমরা মান বসাই a স্কয়ার, তার মানে এখানে a কত? a
mn এর উপর কি দিব স্কয়ার দিব, তারপরে সূত্রে কত আছে মাইনাস, এখানে তাহলে মাইনাস লিখবো, তারপরে 2ab তাহলে 2 লিখলাম, a বলতে আমি কত ধরেছি mn লিখলাম, b আমি কত ধরেছি m লিখলাম, তাহলে এটা আমি সূত্র মান লিখলাম। এবার দেখো প্লাস চিহ্ন দিয়ে কি আছে b স্কয়ার, এখানে b আমি কত ধরছি বলো তো তাহলে m লিখে আমরা স্কয়ার দিলাম, ঠিক আছে। এরপরে তোমরা একটা বিষয় জানো যে হচ্ছে কোনো কিছুর মান বের করতে গেলে বাম দিকে যিনি ডান দিকে গেলে সেটা প্লাস হয়, ডান দিকে অন্য দিকে গেলে সেটা এই বিষয় তোমরা জানো। আর এই যে এই মানগুলা সমান সমানে ডান দিকে আসছে, কিন্তু যদি আমি সমান সমান বাম দিকে নিয়ে আসতে চাই তাহলে এখানকার যে যদি প্লাস অবস্থায় থাকে এইদিকে কি হবে মাইনাস, আবার মাইনাস থাকলে এদিকে কি হবে যোগ হয়ে যাবে। তাহলে আমরা 144 এর দিকে খেয়াল করি, 144 এ কি আছে প্লাস চিহ্ন, তার মানে এটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস হবে, তাহলে এখানে মাইনাস 144। এবার দেখো এখানে কিন্তু আমি mn লিখি নাই, কি লিখছি সূত্র। কেন সূত্র লিখছি, কারণ প্রশ্নে দেওয়া ছিল যে আমার জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব কত 17। এবার তোমরা চিত্রের দিকে খেয়াল করো, দেখো তো এই যে একটা জ্যা এদের মাঝামাঝি যে দূরত্ব সেটাকে mn দ্বারা সূচিত করছি না, তাহলে mn এর মান কত দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে 17 সেন্টিমিটার। দেখো এই মানটা অবতারণার জন্য, তাহলে এখানে যদি mn পেয়ে গেছি তাহলে mn এর জায়গায় আমরা কি লিখবো 17 লিখবো, ঠিক আছে। তার মানে যেখানে mn পাচ্ছি সেখানে আমরা 17 লিখবো। দেখো mn এর সামনে কি আছে প্লাস চিহ্ন, এটা যদি এইদিকে নিয়ে আসি কি হবে মাইনাস, তাহলে মাইনাস 17 স্কয়ার। এবার দেখো এই যে মাঝখানের অংশটুকু মাইনাস 2 mn ইনটু m, তাহলে এইটা যদি আমি এইদিকে নিয়ে আসি অর্থাৎ বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস হয়ে যাবে। দেখো এরকম প্লাস চিহ্ন লিখছি 2 লিখছি, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে mn এর মান আমরা কত পাচ্ছি 17। সূত্র বসাইলাম, m এর মান জানি না, এটা অপরিবর্তিত থেকে গেল। এবার দেখো পরের যে অংশটা, পরের অংশটাতে আছে প্লাস m হোল স্কয়ার, যদি প্লাস আকারে আছে তাহলে এইদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস হবে, মাইনাস লিখলাম। এখন সবগুলো যদি এইদিকে নিয়ে আসি তাহলে ওখানে তো কোনো কিছু নাই, তার মানে ওখানে কি থাকবে 17 থাকবে, ঠিক আছে। এর পরের লাইনে গিয়ে দেখো আমরা কাজ করে দিচ্ছি, দেখো তো এখানে om হোল স্কয়ারের সামনে কি আছে মাইনাস, আর এই যে সামনের অংশটুকু যদি তাকাও তাহলে om এর সামনে কি আছে প্লাস, তোমরা জানো প্লাসে মাইনাসে কাটা যায়, তাহলে প্লাসে মাইনাসে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখো এখানে তাহলে অবশিষ্ট কি থাকতেছে 25 মাইনাস 144 তে লিখছি, তারপরে 17 যদি স্কয়ার করো 17 সূত্র গুণ দাও তাহলে কত হচ্ছে 289 হচ্ছে, ঠিক আছে। এবার পরে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন লিখলাম, 2 আর 17 গুণ করলে কত হয় 34 হয়, তোমরা নিশ্চয়ই জানো এটা কত হয় 34 লিখলাম। লেখার পরে এখানে তো om আরো আছে, om টা লিখতে হবে, আর এটা তো অলরেডি আগে আমাদের বাদ হয়ে গেছে, তাহলে সমান সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখবো 0 লিখবো। এবার আমরা যেহেতু om এর মান বের করার চেষ্টা করবো, এটা আগে লিখি, এই ফলাফলগুলো আমরা পরে লিখতেছি, তাহলে 34 om লিখলাম। এবার যদি তুমি ক্যালকুলেটর হাতে নাও 25 থেকে 244 বাদ দাও বা বিয়োগ করো, সেখান থেকে যদি আবার তুমি 289 বিয়োগ করো তাহলে ক্যালকুলেটর বা ডিজিটাল ডিভাইস যদি প্রয়োগ করো দেখবা যে বিয়োগ করার পর প্রদত্ত ফলাফলটা পেয়ে যাবে তুমি -400 কত বের হয় -408। তাহলে ওইটা কথা লিখবো, লেখার পর সমান সমান চিহ্ন দিয়ে কত লিখবো 0 লিখবো। এবার ওই আগের বিষয়ের অবতারণা হচ্ছে, তাহলে আমরা প্রথমে কি লিখবো 34 om, দেখো উপরের লাইনে যদি আসছে বলো তো -408, এটা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস হবে, তাহলে প্লাস 408 হবে। এবার দেখো এখানে দেখো om এর সঙ্গে কি আছে সহগ হিসেবে 34 আছে, 34টা তাহলে এখানে কি অবস্থায় আছে om এর সঙ্গে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ অবস্থায় থাকলে যদি অন্যদিকে নিয়ে যায় তাহলে কি হয় গুণ থাকলে ভাগ হয়, তাহলে 34 এখানে এসে ভাগ হবে, ঠিক আছে। 408 কে যদি 34 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে 12। এবার কিসের মান পেয়ে গেলাম om এর মান পেয়ে গেলাম, তাহলে om এর মান আমি এখন কোথায় বসাবো, আমাকে তো ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, তাহলে ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে যা করতে হবে যে আমরা প্রথমে দুইটা সমীকরণ পেয়ে গেছি, তুমি যে কোনো একটা সমীকরণের মান বসালেই এটা পেয়ে যাবে। তাহলে আমাদের অঙ্ক করার সুবিধার্থে প্রথম সমীকরণে যদি মান বসাই তাহলে সেটা অনেক বেশি সুবিধাপূর্ণ হয়, তাহলে আমরা 1 নং সমীকরণে মান বসাবো। তাহলে 1 নং সমীকরণটা কি ছিল সেটা আমরা একটু ভালো করে লক্ষ্য করি।
ওএম হোল স্কয়ার সমান সমান কত হচ্ছে, সমান সমান 25 প্লাস ওএম। দেখো এখানে কিন্তু আমরা ওএম পেয়ে গেছি, ওএম এর মান আমরা বের করছি কত, 12। ওইটা এবার আমরা লিখব যে 1 নং হতে পাই, কি পাই, 1 নং হতে পাই। 1 নং এ ওএম ওপি হোল স্কয়ার সমান সমান 25, তারপরে ওএম এর মান কত পেয়ে গেলাম আমরা, 12। তাহলে 12 স্কয়ার করতে হবে, তাহলে কি করতে হবে, 12 আমরা স্কয়ার করলাম। 12 যদি তুমি স্কয়ার করো বা 12 গুণ দাও তাহলে কত হবে, 144। তাহলে 25 যোগ 144, 25 আর যদি তুমি 144 যোগ করো কত হয়, 169। কত হয়, 169। দেখো আমি তোমাদের বারবার বলতেছি ওপি দ্বারা আমি কি বোঝাচ্ছি, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখন আমাকে তো ওপি মানে বৃত্তের ব্যাসার্ধ, কিন্তু এখানে তো অঙ্কে দেওয়া আছে কি ওপি স্কয়ার আছে, তাহলে স্কয়ারটাকে বাদ দিতে হবে। তাহলে আমরা কি নিশ্চয়ই স্কয়ার বাদ দিতে চাই, উভয় দিকে আমরা কি করব, বর্গমূল করব বা উভয় দিকে রুট চিহ্ন নিয়ে নেব। দেখো আমি উভয় দিকে রুট চিহ্ন নিয়ে নিয়েছি, তাহলে ওপি হোল স্কয়ারের সামনে রুট চিহ্ন বসাইছি, আবার এখানে 169 এর সামনে রুট চিহ্ন বসাইছি। তোমরা নিশ্চয়ই জানো যে স্কয়ার আর রুট বাদ চলে যায় বা কাটাকাটি হয়ে গেলে ভিতরে যে মানটা থাকে সেটা লিখতে হয়। তাহলে স্কয়ার আর এই যে রুট চিহ্নটা যদি বাদ যায় তাহলে আমরা কার মান পেয়ে যাই, ওপির মান পেয়ে যাই। তাহলে ওপির মান আমরা কত পেয়ে যাই, ক্যালকুলেটরে তুমি নিবা, ক্যালকুলেটর হাতে নিয়ে রুট চিহ্ন লিখে কি লিখবা, 169 লিখবা। লিখবা কত, 169 লিখে যদি সমান সমান প্রেস করো তখন তুমি কত পেয়ে যাবে, 13 পেয়ে যাবে। এটা অন্যভাবেও তুমি করতে পারো, 13 আর 13 যদি স্কয়ার করো বা 13 দ্বারা যদি তুমি গুণ করো তাহলে কত হয়, 169 হয়। এইভাবেও তুমি করতে পারো। তাহলে ওপির মান আমরা কত পাইলাম বলো তো, 13 সেন্টিমিটার। এটাই তো আমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে গেছে বলছে। তাহলে তুমি এবার চিত্রের দিকে তাকাও, চিত্রের দিকে খেয়াল করো, ওপির মান কত, ওপির মানটা আমরা পেয়ে গেলাম 13 সেন্টিমিটার। তাহলে এটাই উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং অঙ্কটা একটু যেহেতু বড় তাই মনোযোগ সহকারে লিখবা এবং বোঝার চেষ্টা করবা। আর যদি কোনো সমস্যা থাকে, নতুন করে ক্লাস শুরু হয়ে যাবে, তখন আমরা পুনরায় দরকার হলে এটা শেখার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো আমি আজকে